হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 11 এর তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ পিরিয়ডিক প্রপার্টিজ। এই চ্যাপ্টার থেকে আজকে ক্লাসে আমরা কমপ্লিট করব যে 100-র বেশি মৌলগুলো অর্থাৎ কি ইউরেনিয়াম তর মৌলগুলোর আইইউপিএসি পদ্ধতিতে আমরা কিভাবে নামকরণ করব সেই পদ্ধতিটা আমরা শিখে নেব এবং তার সঙ্গে এফ কন্ট্রাকশন বা ল্যান্থনাইট সংকোচন কি তার কারণ এবং তার ফলাফল পড়ে নেব। তো তাহলে বুঝতে পারছো আজকে প্রত্যেকটা টপিক খুব গুরুত্বপূর্ণ এবং ল্যান্থনাইট সংকোচন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসেই। তাই জন্য ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে করতে থাকো, আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে ক্লাস। আজকে ক্লাসের শুরুতে আমরা আলোচনা করব ল্যান্থনাইট সংকোচন কি, অর্থাৎ কি ল্যান্থনাইট সংকোচন সম্বন্ধে আমরা প্রথমে জেনে নেব। আচ্ছা, ল্যান্থনাইট সংকোচন বিষয়টি সম্বন্ধে জানার আগে প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার আবরণী প্রভাব বা স্কিনিং এফেক্ট কি জিনিস। দেখো এই যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ল্যান্থনাইট সংকোচন কি এবং এর কারণ কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসেই। তাই জন্য বলছি যে এই জায়গাটা ভালো করে কিন্তু ক্লিয়ার করবে। দেখো আবরণী প্রভাব বিষয়টা কি জিনিস। আবরণী প্রভাব দেখো নামের মধ্যেই ব্যাপারটা লুকিয়ে আছে, আবরণ করে রাখার ব্যাপার একটি, তাই তো। ব্যাপারটা এরকম, এই যে দেখো আমরা পরমাণু গঠনে পড়েছিলাম যে নিউক্লিয়াস সবসময় সেন্ট্রালের ভেতরে থাকবে, নিউক্লিয়াসের আধান কি পজিটিভ চার্জ। এবার এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হয় না আমার বিভিন্ন রকম কক্ষপথের মধ্যে ইলেকট্রন গুলো অবস্থান করে, বিভিন্ন রকম কক্ষপথের গুলোর মধ্যে ইলেকট্রন গুলো থাকবে, ঠিক আছে। এবার বিভিন্ন রকম কক্ষপথের মধ্যে ইলেকট্রন গুলো আছে। এবার এখানে অর্থাৎ কি এই যে এই অরবিটালের মধ্যে যে ইলেকট্রন গুলো থাকবে, এবার যত ইলেকট্রন গুলো দূরে যেতে থাকবে তাদেরকে ওপর কি নিউক্লিয়াসের যে আকর্ষণ করার ক্ষমতা সেটা কমতে থাকবে। এবার একটা জিনিস কি হয় দেখো, এবার আমরা যত নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছি, এটা ভালো করে বুঝবে, আমরা যত নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছি, এবার নিউক্লিয়াস থেকে দূরে যাওয়ার ফলে কি হবে, এবার দেখো এই যে এখানে যে ইলেকট্রন গুলো আছে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন গুলো, এবার ইলেকট্রন মানে তো একটা মাইনাস চার্জ। এবার এই ইলেকট্রন কি করবে, এই ইলেকট্রনকে একটা রিপালশন করবে, কেননা ইলেকট্রন তো মাইনাস তো বিকর্ষণ হয়। তো তাহলে এই যে এখানের যে ইলেকট্রনটা আছে, তো নিউক্লিয়াস কি এই ইলেকট্রনটাকে কি মানে একে যে বল দ্বারা টানবে, একে কি সেম বল দিয়ে টানতে পারবে না তো, তাই কি না। মানে ব্যাপারটা এরকম যে দেখো যে মানে এই যে ভেতরের কক্ষপথগুলো মানে বাইরের কক্ষপথগুলো যাতে নিউক্লিয়াসের যে চার্জটা যাতে ঠিকঠাক না পায়, তাই জন্য কি করে এই ভেতরের যে অরবিটাল গুলো আছে সেই অরবিটাল গুলো কি করে বাইরের ইলেকট্রন গুলোকে আবরণ করে রাখে। কেন মানে এইভাবে শিল্ডিং করে রাখলো। এবার শিল্ডিং করে রাখার জন্য কি হচ্ছে, এই যে এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে ঠিকঠাক তো আকর্ষণ বলটা অনুভব করতে পারছে না। তো তার ফলে কি হচ্ছে গিয়ে এদের উপর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের পরিমাণটা কমে যাচ্ছে। এবার এই ইলেকট্রনটা কোন অরবিটালে থাকবে তার উপর নির্ভর করে কি হয় না তার যে আকর্ষণ বলটা তার উপরে যে নিউক্লিয়ার চার্জটা যে নির্ভর করবে সেটা ডিপেন্ড করে সে কোন অরবিটালের মধ্যে আছে। এবার অরবিটাল তো আমাদের টোটাল 4টা অরবিটাল ছিল, একটা এস অরবিটাল, একটা পি অরবিটাল, একটা ডি অরবিটাল, একটা হচ্ছে এফ অরবিটাল। এবার এই 4 ধরনের অরবিটাল আছে। এবার কি হয় দেখো, আমরা এইভাবে মনে রাখতে পারি যে কোন ইলেকট্রন মানে এস তো সবসময় ভেতরের দিকে থাকে, তাই না। নিউক্লিয়াসের কাছে সবসময় এস থাকবে, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ, এইভাবে আমরা ধীরে নিউক্লিয়াস থেকে দূরে যেতে থাকবো। এবার কি হয়, এস যেহেতু নিউক্লিয়াসের একদম কাছে থাকে তাই জন্য এস এর শিল্ডিং করার প্রভাবটা বা আবরণ করার এফেক্টটা সব থেকে বেশি হয়। বা আমরা এইভাবে বলতে পারি যে এস কি করে বাইরের অরবিটাল গুলোকে, এস তার প্রথমে থাকে, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ, তো এস কি করে বাইরের অরবিটাল গুলোর একটা প্রাচীরের মতো করে তৈরি করে যাতে নিউক্লিয়ার চার্জটা বাইরের দিকে মানে বাইরের ইলেকট্রন গুলো না পায়। তাই জন্য এস কি করে ভালো করে সুন্দর করে ঢেকে রাখে। তো এবার কি হয়, এস এর প্রাচীরটা সব থেকে বেশি মোটা হয়, তো সেই জন্য কি করে নিউক্লিয়াস চার্জটা বাকি মানে এফ বা ডির কাছে ঠিকঠাক যেতে পারে না। অর্থাৎ কি আমরা এইভাবে বলতে পারি যে এই যে আবরণ করার ক্ষমতা সব থেকে বেশি কার হয় না, এস এর সব থেকে বেশি হয়, তারপরে পির হয়, তারপরে ডি, তারপরে এফ। দেখো ডি এবং এফ এর আবরণ করার ক্ষমতাটা কমে যায় কেন, কেননা আমরা তো এস অরবিটালটা যেমন যদি আমরা স্ট্রাকচারটা দেখি, এসটা কি হয়, এস অরবিটালটা এরকম স্ফেরিক্যাল হয়, গোলাকার হয়, কিন্তু পি অরবিটালটা কি হয় দেখো ধীরে যত আমরা পি থেকে ডি দিকে যাচ্ছি স্ট্রাকচারটা তো ডিফিউজড হচ্ছে, বাইরের দিকে ঝুঁকে যাচ্ছে, ঠিক আছে। তারপরে যত আমরা ডির কাছে যাচ্ছি সেটা স্ট্রাকচারটা কি হবে আরো ডিফিউজড হবে, তাই না, আরো ডিফিউজড হবে। এবং এফ এর ক্ষেত্রে তো ওটা আরো কমপ্লিকেটেড স্ট্রাকচার হয়, তাই জন্য স্ট্রাকচারটা একদম বাইরের দিকে যেহেতু ঝুঁকে থাকে মানে বাইরের দিকে মানে নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে যায়, তো তাই জন্য
জন্য কি হয়, এইখানে যে ইলেকট্রন মানে এর যে আবরণ করার ক্ষমতা, মানে কি সাপোজ ধরে নাও কোথাও ধরে নাও 3f এর পর মানে ধরে নাও 4f আছে, তারপরে ধরে নাও এখানে ধরে একটা 4f অরবিটাল, আর এখানে ধরে নাও এটা ধরে নাও 4s আছে, ঠিক আছে, এটা ধরে নাও 5s আছে, ঠিক আছে। এবার দেখো f অরবিটালটা আগে আছে, তো তাই জন্য নিউক্লিয়াস কি করবে, f এর যেহেতু আবরণ করার ক্ষমতাটা কম, তো তাই জন্য কি করে 5 যে এর যে ইলেকট্রনগুলো যে আছে সেটাকে আরো বেশি করে নিচের দিকে টেনে রাখবে, ঠিক আছে। তো তাই জন্য আমরা এখান থেকে একটা নতুন জিনিস শিখলাম, আবরণ করার যে অর্ডারটা, মানে আবরণ করে রাখার, নিউক্লিয়ার চার্জকে আবরণ করে রাখার যে অর্ডারটা, সেটা কি হয় না, এস অরবিটালের আবরণ করার ক্ষমতা সব থেকে বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। দেখো এই বিষয়টা ভালো করে ক্লিয়ার করে নাও, কেননা এর উপর আমরা নির্ভর করে আমরা পরবর্তী বিষয়গুলো কিন্তু অনেক কোশ্চিন বা আমাদের কেমিস্ট্রিতে অনেক বিষয়, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা ব্যাখ্যা করতে পারবো এই পুরোটা আবরণী প্রভাবের উপর নির্ভর করে। আবরণী প্রভাব কি জিনিস বুঝতে পেরেছি, যে এটুকুই আমরা বুঝতে পারলাম যে ওই যে বাইরের কক্ষপথের ইলেকট্রন গুলোকে নিউক্লিয়ার চার্জ থেকে কে কতটা আবরণ করে রাখতে পারবে, সেটাকে আমরা আবরণী ক্ষমতা বা স্কিনিং এফেক্ট বলবো, ঠিক আছে। তো এর ডিটেলস আমরা পরবর্তীতে আমরা ভালো করে পড়বো। আপাতত এটুকু আমাদের মাথায় ঢুকে গেছে যে এস এর প্রাচীর সব থেকে বেশি মোটা, বা এস হচ্ছে বেশি করে স্কিনিং করে রাখতে পারে, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। ক্লিয়ার এটুকু? চলো আমরা নেক্সট চলে আসি, ল্যান্থনাইড সংকোচন বা এফ কন্ট্রাকশন আমরা এখন পড়বো। দেখো এফ কন্ট্রাকশন বা হচ্ছে গিয়ে ল্যান্থনাইড সংকোচন বিষয়টা কি জিনিস, বা এটাকে কেন বলা হচ্ছে এরকম, তার কারণটা আমরা পড়ে নেব। এবার তার জন্য আমাদের চট করে একটু এফ এর যে পরমাণুগুলো, অর্থাৎ কি এফ এর মধ্যে এফ ব্লক এলিমেন্ট গুলোর কে কে আছে, এফ ব্লক এলিমেন্টের মধ্যে তোমার আছে কি না, ল্যান্থনাইডও আছে এবং হচ্ছে গিয়ে অ্যাক্টিনাইডও আছে। এবার যদি তোমার পরীক্ষা, আচ্ছা আমি ব্যাপারটা বলি, তারপরে তোমাকে পুরো ডিটেলসে বলে দেবো। প্রথমে আমরা পড়ে নিই ল্যান্থনাইড সংকোচন কি জিনিস। ল্যান্থনাইড সংকোচন কি জিনিস দেখো, এবার ল্যান্থনাইড সংকোচন কি না, ওই ল্যান্থনাইড মৌলগুলো কার পরে না, ল্যান্থনাইড মৌলগুলো কোথা থেকে শুরু হয় বলো দেখি, 58 থেকে শুরু করে কত পর্যন্ত যায় না, 71 পর্যন্ত যায়। অর্থাৎ কি না, ল্যান্থানামের পরে কে হয়, সেরিয়াম সিই, সেরিয়াম থেকে শুরু করে কোথায় যায়, লুটেশিয়াম পর্যন্ত, এলিউ পর্যন্ত যায়। চলো আমরা এদের হচ্ছে গিয়ে পারমাণবিক ব্যাসার্ধগুলো একটু দেখে নিই আর কি, পরমাণুর ব্যাসার্ধগুলো কিরকম হয়। তবে আমি পরপর এলিমেন্ট গুলোকে লিখে নিই চট করে। ল্যান্থানাইড মৌলগুলোর ক্ষেত্রে, ল্যান্থানাইড মৌলগুলো কোনগুলোকে বলে না, ল্যান্থানামের পরে সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত, এদেরকে আমরা এফ ব্লক মৌল বলি। তো ল্যান্থনাইড মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায় কি, যে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত যাওয়ার সময় তো পারমাণবিক ক্রমাঙ্ক, অর্থাৎ কি অ্যাটমিক নাম্বার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধ দুটি কমতে থাকে। এবং এখানে একটা কথা আমরা অ্যাড করব, যে পারমাণবিক ব্যাসার্ধের তুলনায় আয়নীয় ব্যাসার্ধটা অধিক নিয়মিত কি হয়, হ্রাস পায়। এই যে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ যে হ্রাস পাচ্ছে, হ্রাস পাওয়ার যে ঘটনাটা, সেটাকে আমরা ল্যান্থনাইড সংকোচন বলি। ব্যাপারটা পুরো ক্লিয়ার হলো না, ব্যাপারটা আমি আবার বলি। দেখো ল্যান্থনাইড সংকোচন কাকে বলে, যদি পরীক্ষায় আসে তাহলে কি লিখবো এরকম, যে এফ ব্লক মানে বা বলবো ল্যান্থনাইড মৌলগুলির ক্ষেত্রে সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত যাবার সময় পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধ উভয়ই হ্রাস পেতে থাকে। এই যে হ্রাস পাওয়ার ঘটনাটি, সেটিকে বলা হয় ল্যান্থনাইড সংকোচন। এবার এক্ষেত্রে দেখা গেছে কি, যে পারমাণবিক ব্যাসার্ধ যে পরিমাণে হ্রাস পাচ্ছে, তার তুলনায় আয়নীয় ব্যাসার্ধটা অধিক নিয়মিতভাবে মানে একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করে হ্রাস পেতে থাকে। এই যে পারমাণবিক ব্যাসার্ধ যেটা হ্রাস পাচ্ছে, সেটাকে আমরা ল্যান্থনাইড সংকোচন বলি। ব্যাপারটা দেখো, এবং কেন তার কারণটা আমরা এক্সপ্লেন করবো এখনই। কি বললাম, যে আমরা এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস আমাদের এর আগের দিনে করেছিলাম। সাধারণ ইলেকট্রন বিন্যাস কি, ল্যান্থনাইডের ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে বলো, প্রথমে থাকবে 4f 0 কত হবে 1 to 40, তারপরে 5d 0 to 1, তারপরে 6s2। এটা হচ্ছে কি তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। ধরে নাও যদি আমি শুধু সেরিয়াম, এটা আমি ক্যাটায়ন মানে তাদের আয়নগুলোর ব্যাসার্ধ লিখেছি, যদি শুধু সেরিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা ভাবতাম, তো তাহলে এক্ষেত্রে কি হতো না, একটা এফ এ একটা ইলেকট্রন থাকতো, ঠিক আছে, এবং ওর ক্ষেত্রে ডি তে একটা ইলেকট্রন থাকতো, এবং হচ্ছে কি এস এ দুটো থাকতো। এবার কি হচ্ছে দেখো, যত সিরিয়াম থেকে আমি পরপর যাচ্ছি, সিরিয়াম থেকে যখন আমি পিআর এ গেলাম, তো তখন এখানে কি হচ্ছে দেখো, একটা করে এফ এ ইলেকট্রন মানে নতুন ইলেকট্রনটা কোথায় অ্যাড হচ্ছে, এফ অরবিটালের মধ্যে অ্যাড হচ্ছে।
এবার এফ অরবিটালের মধ্যে অ্যাড হওয়ার ফলে কি হচ্ছে দেখো, নিউক্লিয়াস, ধরুন আমার ভেতরে আরো অরবিটাল আছে, এবার এখানে এফ আছে, তারপরে ডি, তারপরে হচ্ছে 6s আছে। এবার দেখো কি হচ্ছে ঘটনা, এবার এই যে এখানে যে ইলেকট্রন গুলো অ্যাড হচ্ছে নতুন নতুন, তো তারপরে নিউক্লিয়াসের ভেতরে একটা করে তো প্রোটনও অ্যাড হচ্ছে। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়া মানে কি, যে সিরিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত না 58, এবার এই 58 পরে যখন 59 এ যাচ্ছি, তার মানে কি এর মধ্যে 59টা প্রোটন এবং 59টা ইলেকট্রন আছে। এবার ইলেকট্রন যখন অ্যাড হচ্ছে তখন তো একই কক্ষপথের মধ্যে অ্যাড হচ্ছে। এবার সেই ইলেকট্রনটা কোথায় অ্যাড হচ্ছে, হচ্ছে কি তোমার এফ অরবিটালের মধ্যে অ্যাড হচ্ছে। এবার আমরা জানি কি যে এফ এর স্ক্রিনিং করার ক্ষমতা সব থেকে কম, ঠিক আছে, এফ অরবিটালের আবরণ করার ক্ষমতা সব থেকে কম। কেন? কেননা এফ অরবিটালটার যে আকার সেটা কি পরিব্যাপ্ত হয় বা মোর ডিফিউজ হয়। ডিফিউজ মানে কি বাইরের দিকে ঝুঁকে থাকা, স্ট্রাকচারটা এবার ঝুঁকে থাকে বাইরের দিকে, মানে পরিব্যাপ্ত স্ট্রাকচারের জন্য এফ এর স্ক্রিনিং করার ক্ষমতা যেহেতু খুব কম হয়, তো তাহলে কি হবে দেখো, এবার এখানে ইলেকট্রনগুলো যেহেতু এফ এর মধ্যে আমরা অ্যাড করছি, তাহলে এই যে ডি তে একটা ইলেকট্রন এবং এস এ যে দুটো ইলেকট্রন ছিল, এবার নিউক্লিয়াস কি করবে, তাহলে এই ইলেকট্রনগুলোকে যত একটা করে ইলেকট্রন অ্যাড করব, তত কি হবে, এই ইলেকট্রনগুলোকে আরো বেশি করে নিচের দিকে টানবে। এমনিতে তো কমার কথা ছিল এদিকে, কিন্তু আমার যেহেতু ইলেকট্রনটা এফ অরবিটালের মধ্যে অ্যাড করছি, তো তাই জন্য কি হবে, ও এস এবং ডি ইলেকট্রনগুলোকে আরো বেশি বেশি করে নিচের দিকে টানতে থাকবে। তো তাই জন্য কি হচ্ছে, ব্যাসার্ধ যতটা কমার কথা ছিল তার থেকে বেশি পরিমাণে কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আকারটা সংকোচন হয়ে যাচ্ছে। তাই জন্য এই ঘটনাকে বলা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। তাহলে ল্যান্থানাইট সংকোচনের কারণটা বুঝতে পারলে কেন, তাহলে মেন কারণটা কি, এখানে কারণটা হচ্ছে কি এফ অরবিটাল যে আছে, সেই এফ অরবিটালটার আবরণ করার ক্ষমতাটা সব থেকে কম হয়। এবং নতুন ইলেকট্রনটা যেহেতু আমরা এফ অরবিটালের মধ্যে অ্যাড করছি, তাই জন্য কি হচ্ছে গিয়ে, এই যে এবার একটা একটা করে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউক্লিয়ার চার্জের মান বৃদ্ধি পাচ্ছে। তো যেহেতু এর আবরণ করার ক্ষমতাটা কম, তাই জন্য কি হচ্ছে গিয়ে, এই যে ডি এবং এস এর ইলেকট্রনগুলোকে আরো প্রবল ভাবে নিচের দিকে টানছে, তাই জন্য ব্যাসার্ধটা কি হচ্ছে গিয়ে কমে যাচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ কমে যাচ্ছে। এবার দেখো কি হচ্ছে গিয়ে, এবার যখন আমি এখানে একটা কথা বললাম কি, যে পারমাণবিক ব্যাসার্ধ যেভাবে হ্রাস পায়, মানে একটা পারমাণবিক ব্যাসার্ধ কি, মানে একটা সিকোয়েন্স ফলো করে না, কারো ক্ষেত্রে হঠাৎ করে কমে গেল, তার ক্ষেত্রে আবার এটা কম করে কমলো, তারপরে আবার হঠাৎ করে কমলো, মানে একটা সিকোয়েন্স ফলো করে না। কিন্তু দেখো আয়নীয় ব্যাসার্ধটা, অর্থাৎ কি সবার ক্ষেত্রে আমি বলেছিলাম কি, এ ব্লকের মৌলগুলো সাধারণ জারণ সংখ্যা কত, +3 হয়, তাই জন্য +3 সবাই দেখাতে পারে। এবং ওই জারণ অবস্থাতে দেখো এরা কি হচ্ছে, একটা সিকোয়েন্স ফলো করেছে, একদম ভেবে কমে গেছে, 103 থেকে 102 কমে গিয়ে 101 হয়েছে, তারপরে আবার 100 হয়েছে, এভাবে একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করে কিন্তু কমেছে আর কি ওরা। তো কমার ফলে কি হচ্ছে কি, এই যে তাই জন্য বলা হলো কি আয়নীয় ব্যাসার্ধটা অধিক নিয়মিতভাবে কমতে থাকে। তার কারণটা কি দেখো, যদি আমরা পরমাণুর ক্ষেত্রে করি, মানে পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে পরমাণু যদি ইলেকট্রন বিন্যাস দেখি, তো দেখবো কারো কারো ক্ষেত্রে ডি তে ইলেকট্রন থাকবে, কারো কারো ক্ষেত্রে এস এ তো দুটো থাকবেই, কারো ক্ষেত্রে ডি তে ইলেকট্রন থাকবে, কারো ক্ষেত্রে ডি তে ইলেকট্রন থাকবে না। তো তার জন্য কি হবে, তার ব্যাসার্ধটা কিন্তু অধিক নিয়মিত ভাবে হ্রাস পাবে না। কিন্তু যদি 3+ করে দিই, 3+ করে দেওয়া মানে কি, এস এর দুটো ইলেকট্রনকে বের করে দিলাম এবং ডি ইলেকট্রনকেও বের করে দিলাম। তো বের করে দিলে কি হচ্ছে, এবার যে নতুন ইলেকট্রনটা অ্যাড হচ্ছে, সব তো এফ এর মধ্যে অ্যাড হচ্ছে। তো এফ এর জন্য অ্যাড হওয়ার জন্য যে বাইরের দিকে যে মানে হচ্ছে কি ডি এবং এফ এর যে একটা ঝামেলা ছিল, তো সেই ঝামেলাটা থাকলো না। তাহলে এবার নতুন কি সব এফ এর মধ্যে ইলেকট্রন থাকবে। তো যখন আমি সিরিয়ামের মধ্যে, তাহলে এফ এ একটা ইলেকট্রন থাকবে, এর ক্ষেত্রে 2টা 3টা 4টা, এবার কি এফ এর মধ্যে ইলেকট্রন গুলো থাকছে। তো তার ফলে কি হচ্ছে, একটা অধিক নিয়মিত ভাবে ব্যাসার্ধটা হ্রাস পাচ্ছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে আমরা এখান থেকে তাহলে ব্যাপারটা বুঝলাম, ল্যান্থানাইট সংকোচন কি এবং ল্যান্থানাইট সংকোচনের কারণটা আমরা বুঝতে পেরেছি, একদম পুরো ক্লিয়ার হয়েছে। দেখো এবার এখান থেকে আমরা দেখে নেব যে ল্যান্থানাইট সংকোচনের মতোই কিন্তু অ্যাক্টিনাইট সংকোচনও আছে। ল্যান্থানাইট সংকোচনের মতোই কিন্তু অ্যাক্টিনাইট সংকোচন আছে। তো অ্যাক্টিনাইট সংকোচনটা ওই একই রকম ভাবে বলবো যে অ্যাক্টিনাইট মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তোমার হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই একই গল্পই বলে দেবো যে তাদের ব্যাসার্ধটা কি হয়, অধিক নিয়মিত ভাবে হ্রাস পেয়ে যায়। এই ঘটনাকে অ্যাক্টিনাইট সংকোচন বলে। পরীক্ষায় আসলে তোমার ল্যান্থানাইট সংকোচনটা আসবে, আর পরীক্ষায় যদি এফ কন্ট্রাকশন বা এফ সংকোচন আসে, তাহলে তুমি সেক্ষেত্রে কি করবে না, এফ অরবিটাল মানে কি, এফ অরবিটালের ক্ষেত্রে বা এফ অরবিটালের মৌলগুলোর ক্ষেত্রে, এফ অরবিটালের মৌলগুলোর ক্ষেত্রে কি হয় না, তাদের ক্ষেত্রে তোমার ওই একই রকম ভাবে তুমি যখন ল্যান্থানাইট সংকোচনের ক্ষেত্রে তুমি ল্যান্থানাইট কথাটা ইউজ করেছো, তাহলে এফ সংকোচনের যদি আসে, তাহলে তুমি বলবে ওই ল্যান্থানাইট বা অ্যাক্টিনাইট মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, তাদের ব্যাসার্ধ যে হ্রাস পায়, ওই ঘটনাটাকে আমরা এফ সংকোচন বলবো। ঠিক আছে, জাস্ট ব্যাপারটা একই, জাস্ট টার্মটা তোমার যদি চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তুমি ল্যান্থানাইট সংকোচনে বলতে পারো, এফ সংকোচন আসলে ল্যান্থানাইট সংকোচনটা বলে দিতে পারো। এবার ল্যান্থানাইট সংকোচনের ফলাফল তোমাদের এখানে বইতে দেওয়া নেই, যেহেতু আমরা ক্লাস 12 এগুলো পড়বো, ক্লাস 12 এর জন্য এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার ল্যান্থানাইট সংকোচনের ফলাফলটা তোমাদের একটু বলে দিই, মানে এর ফলে কি ঘটনা ঘটছে সেটা একটু চট করে বলে দিই। দেখো আমরা এই যে
এর এলিমেন্ট গুলো কোথায় আছে না, আমরা এখানে গ্রুপ থ্রি তারপরে কি আছে গ্রুপ 4, তারপরে গ্রুপ 5, গ্রুপ 6, এরকম কয়েকটা উদাহরণ নিয়ে তাহলেই হবে। এখানে গ্রুপ 3 তে কোন এলিমেন্ট গুলো ছিল বলো? প্রথম গ্রুপ 3 তে স্ক্যান্ডিয়াম ছিল, তারপরে ইট্রিয়াম ছিল, তারপরে ল্যান্থানাম ছিল। তো তারপরে এখান থেকে কি আছে, তারপরে এখানে টাইটেনিয়াম আছে, তারপরে এখানে জিরকোনিয়াম, তারপরে এখানে হাফনিয়াম, তারপরে এখানে কি আছে ভ্যানাডিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম, তারপরে ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন। তো এই কয়েকটা এলিমেন্ট নিয়ে তাহলেই হবে। দেখো এবার এখান থেকে দেখো, এবার যখন আমরা এখানে ব্যাপারটা বুঝবে, স্ক্যান্ডিয়াম থেকে যখন ইট্রিয়ামে গেলাম তখন ব্যাসার্ধ কিভাবে বৃদ্ধি পাবে, কারণ আমরা জানি যে গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে যখন আমরা ইট্রিয়াম থেকে ল্যান্থানিয়াম গেলাম তখন আবার ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, কারণ নতুন কক্ষপথ অ্যাড হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে একই রকম ভাবে তাহলে স্যার কি হওয়া উচিত, যে টাইটেনিয়াম থেকে যখন জিরকোনিয়ামে যাচ্ছি তাহলেও ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে, হ্যাঁ বৃদ্ধি পেল। কিন্তু জিরকোনিয়াম থেকে যখন হাফনিয়ামে গেলাম তখন ব্যাসার্ধ তো আবার বৃদ্ধি পাওয়া উচিত, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। কিন্তু দেখা যায় কি যে জিরকোনিয়াম এবং হাফনিয়াম বা নিওবিয়াম এবং ট্যান্টালাম বা মলিবডেনাম এবং টাংস্টেন, এদের ব্যাসার্ধের কোনরূপ পরিবর্তন হয় না, এদের ব্যাসার্ধ অলমোস্ট একই রকম হয়ে যায় বা একই হয়ে যায়। তার কারণটা কি স্যার? তার কারণটাই হচ্ছে গিয়ে ল্যান্থনাইজ সংকোচন। দেখো কি এই যে 3 নম্বর গ্রুপের পর থেকে, এই যে 3 নম্বর গ্রুপেই কিন্তু আমার এখানে ল্যান্থানামের পরে যে এই জায়গাটায় কিন্তু তোমার কি থাকলো না, এফ অরবিটালটা মানে এফ ব্লকের এলিমেন্ট গুলো এই জায়গায় থাকলো, ঠিক আছে? তো এবার দেখো ইট্রিয়াম থেকে যখন আমি ল্যান্থানামে যাচ্ছি, এখানে তো আরো 14টা এলিমেন্ট আছে, এখানে 14টা এলিমেন্ট আছে। এবার এই 14টা এলিমেন্ট যেহেতু এফ এর মধ্যে ইলেকট্রন আছে, এফ এর মধ্যে 14টা ইলেকট্রন থাকবে, তারপরে না হফনিয়ামে যাবো আমরা। তো তাই জন্য কি হচ্ছে কি এফ এ যেহেতু স্ক্রিনিং এফেক্টটা খুবই কম, তো তাই জন্য কি হয় ওই এদের ক্ষেত্রে কি হয় যে নতুন যে ইলেকট্রনটা যে অ্যাড হচ্ছে ডির মধ্যে, তো সেই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস এত প্রবল হয়ে নিজের দিকে টানে, তাহলে এখান থেকে এখানে যাওয়ার ফলে ব্যাসার্ধ যেটা বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কিন্তু ল্যান্থানাইজ সংকোচনের ফলে এর এবং এর ব্যাসার্ধটা সমান হয়ে যায়। একরকম ভাবে এর ক্ষেত্রে নিওবিয়াম এবং ট্যান্টালিয়ামের ব্যাসার্ধ সমান হয়ে যায়। যদিও দেখো এখান থেকে আমরা এটা কি 4 নম্বর পর্যায়ে, 5 নম্বর পর্যায়ে, 6 নম্বর পর্যায়ে, 5 নম্বর কক্ষপথ থেকে 6 নম্বর কক্ষপথে যাচ্ছি, ব্যাসার্ধ অনেকটা বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু এই ল্যান্থানাইজ সংকোচনের জন্য জিরকোনিয়াম, হাফনিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম, মলিবডেনাম, টাংস্টেন মানে এই যে এই পর্যায়ে 5 নম্বর এবং 6 নম্বর পর্যায়ের মৌলগুলো, সেটা কি 4 নম্বর গ্রুপ থেকে দেখা যাচ্ছে কি এদের ব্যাসার্ধ অলমোস্ট সমান হয়ে যায়। এবার ব্যাসার্ধ সমান হয়ে যাওয়া মানে কি তাদের রাসায়নিক এবং ভৌত ধর্মের মধ্যে কিন্তু অনেক সাদৃশ্য লক্ষ্য করা যাবে। তাই জন্য দেখা যায় কি জিরকোনিয়াম এবং হাফনিয়াম বা নিওবিয়াম, ট্যান্টালাম এদের ক্ষেত্রে কিন্তু তোমার রাসায়নিক ধর্মের কিন্তু অনেক সাদৃশ্য আছে, যেহেতু এদের ব্যাসার্ধ প্রায় সমান হয়ে যায়। তাহলে ব্যাপারটা আমরা এখান থেকে 3টা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়ে নিলাম। একটা হচ্ছে গিয়ে ল্যান্থানাইজ সংকোচন কাকে বলে, আর একটা হচ্ছে গিয়ে ল্যান্থানাইজ সংকোচনের কারণ এবং ল্যান্থানাইজ সংকোচনের ফলাফল। 3টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাপারটা বোঝা গেছে? এবার আমরা পড়ে নেব যে তোমার পর্যায় সারণীতে কোন একটা মৌলের আধুনিক পর্যায় সারণীতে তোমার যদি অ্যাটমিক নাম্বার যদি জানা থাকে, তাহলে তার গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার আমরা কিভাবে বের করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো খুব সিম্পল ব্যাপার, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিয়ে দেবো, তাহলে তোমরা একদম বুঝে যাবে, কোনো কঠিন না। দেখো ব্যাপারটা বুঝবো ভালো করে। কি বললাম দেখো, যে আমরা কি বললাম, তোমাকে আমি একটা অ্যাটমিক নাম্বার বলে দিচ্ছি। সাপোজ তোমাকে আমি বলে দিলাম যে 31 অ্যাটমিক নাম্বার বিশিষ্ট মৌলটি কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে অবস্থিত, সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে কি করব, তো তার জন্য আমাকে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু করা দরকার। ইলেকট্রন বিন্যাস কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। যারা এখনো ইলেকট্রন বিন্যাস করতে পারো না, তারা কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারে ইলেকট্রন বিন্যাসের লেকচারগুলো অবশ্যই ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু ক্লাসগুলো করবে, কারণ যদি ভুলে যাও, কারণ ইলেকট্রন বিন্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বা আমরা এর পরবর্তীতে যেখানেই যাবো সেখানে কিন্তু ইলেকট্রন বিন্যাস কিন্তু ব্যাপারটা লাগবেই, কারণ অনেক ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ইলেকট্রন বিন্যাস দিয়ে কিন্তু আমরা অনেক কোশ্চেনের অ্যান্সার ব্যাখ্যা করতে পারবো। তাহলে চলো ব্যাপারটা কিরকম করে করবো আমরা, যে এখানে কোন এলিমেন্টের পর্যায় এবং গ্রুপ বের করতে গেলে সে কোন গ্রুপে আছে বা কোন ব্লকের এলিমেন্ট, সেটা কিন্তু আমার একটু জানা দরকার। সেটা আমরা বুঝেই যাবো কোন ব্লকের এলিমেন্ট। শেষ কক্ষপথে যে দেখবো অরবিটালটা, ওই ইলেকট্রনটা যেখানে ঢুকবে সেটা হচ্ছে কি সেই ব্লক হবে। এবার প্রথমে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গ্রুপের আমরা বের করে নিই। প্রথমে এস ব্লকের ক্ষেত্রে একটা সূত্র হবে, পি ব্লকের ক্ষেত্রে একটা সূত্র হবে, ডি এর ক্ষেত্রে একটা সূত্র হবে, এবং হচ্ছে গিয়ে তোমার এফ এর ক্ষেত্রে একটা সূত্র হবে। ব্যাপারটা একটু বুঝবো। যদি সেটা এফ ব্লকের এলিমেন্ট হয়, তো তাহলে তার ক্ষেত্রে গ্রুপ নাম্বার এবং পর্যায় নাম্বার বের করার সূত্র কি? দেখো পর্যায় নাম্বার বের করার সবার ক্ষেত্রে একই। পর্যায় নাম্বার বের করার সূত্র হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক সবার ক্ষেত্রে একই, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে কি স্যার, শেষ ইলেকট্রনটা বা সর্বোচ্চ কক্ষপথ নাম্বার বা সর্বোচ্চ এন এর মানটাই হবে তার পর্যায় সংখ্যা। বোঝা গেল না? ব্যাপারটা আমি বলি, একটা উদাহরণ নিয়ে বলি।
যেমন ধরে নাও বলা হচ্ছে কি সোডিয়াম, সোডিয়াম এর অ্যাটমিক নাম্বার 11। এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s1, ঠিক আছে। এটা হচ্ছে ওর অ্যাটমিক আমরা ইলেকট্রন বিন্যাস করলাম। এবার স্যার শেষ ইলেকট্রনকে দেখবো বা আমরা এন এর মানটা সর্বোচ্চ দেখবো। তাহলে এই যে এস এর সঙ্গে মানে এই যে অরবিটাল গুলোর সঙ্গে যে সংখ্যাগুলো লিখেছি সেগুলো হচ্ছে আমরা এন কে প্রকাশ করে, তাই তো। এবার এটা সর্বোচ্চ মান কত আছে স্যার 3, বা শেষ অরবিটালে দেখবো সেখানে এন এর মান সর্বোচ্চ যেটা থাকবে সেটাই হবে তার পর্যায় সংখ্যা, সেটা হবে তার পর্যায় সংখ্যা, ঠিক আছে। তাহলে তুমি এবার লিখে রাখতে পারো পর্যায় বা পিরিয়ড নাম্বার কত হবে, পিরিয়ড নাম্বার সমান সমান কত হবে যে সর্বোচ্চ কি এন এর মান, এন সর্বোচ্চ এন এর ব্যাপারটা লিখে রাখবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তাহলে আমরা পর্যায় সংখ্যা বের করার ব্যাপারটা বুঝে গেছি। নেক্সট দেখো গ্রুপ নাম্বার স্যার কিভাবে বের করবো। আচ্ছা এটা থাকুক, গ্রুপ নাম্বারটা কিভাবে বের করবো। এস ব্লকের ক্ষেত্রে শেষ কক্ষপথে এন এস এর মধ্যে যে ইলেকট্রন সংখ্যা, এন এস এ ইলেকট্রন সংখ্যাটাই হয়ে যাবে তার গ্রুপ নাম্বার। কি বললাম, এন এস এ যে ইলেকট্রন সংখ্যা থাকবে সেটা হবে তার গ্রুপ নাম্বার, ঠিক আছে। অ্যাজ ফর এক্সাম্পল যে ধরুন আমি বললাম লিথিয়ামের ক্ষেত্রে আমি বের করবো, লিথিয়ামের কত হয় স্যার 3, হলো ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s1। তো তাহলে এটা কোন পর্যায়ে আছে স্যার, পর্যায়ে আছে হচ্ছে 2 নম্বর পর্যায়ে আছে। তাহলে ওর গ্রুপ নাম্বার কত হবে, এস এ কটা ইলেকট্রন আছে, আমি কিন্তু সব শেষেরটা দেখবো, কখনো এনএস মানে কি ওই ভেতরে গুলো না বাইরের কক্ষপথটাকে দেখবো। তাহলে বাইরের কক্ষপথে এস এ কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, তাহলে ও 1 নম্বর গ্রুপে অবস্থিত, ঠিক। তাহলে এবার গ্রুপ নাম্বার আমরা বের করতে পারলাম। তাহলে এখান থেকে আমরা 3টা জিনিস আমাদের পরীক্ষায় আসলে দিতে পারে তোমার অ্যাটমিক নাম্বার দিয়ে, সেটা হচ্ছে গিয়ে পাবজি, ঠিক আছে, এটা আসতে পারে। মানে এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে পিরিয়ড সংখ্যাটা কত নম্বর পিরিয়ডে আছে, তারপরে ব্লক কোন ব্লকের এলিমেন্ট ও, আর কত নম্বর গ্রুপে আছে সেই গ্রুপটা বের করতে বলতে পারে। চলো আমরা করে নিই, একটা উদাহরণ নিই। পটাশিয়াম বলতে হবে পটাশিয়ামের পিরিয়ড নাম্বার মানে পর্যায় সংখ্যা, ব্লক নম্বর এবং হচ্ছে গ্রুপ নম্বর তোমাকে বলতে হবে। চলো পটাশিয়ামের কত নম্বর অ্যাটমিক নাম্বার কত স্যার 19। তো তাহলে চলো চট করে অ্যাটমিক ইলেকট্রন বিন্যাসটা করে নাও। চলো 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে 4s1, তাই তো। কত হলো 10 8 18 19, ঠিক আছে। আচ্ছা তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে তোমার পর্যায় কত হবে স্যার, সর্বোচ্চ এন এর মান কত 4, তাহলে এটা 4 নম্বর পর্যায়ে অবস্থিত, ঠিক আছে। এটা কোন ব্লকের মৌল, শেষ ইলেকট্রনটা কোথায় কত কোন অরবিটালে আছে, এস এ ঢুকেছে, তাই জন্য এটা এস ব্লকের মৌল হবে, এস ব্লকের মৌল হবে, ঠিক আছে। তারপরে গ্রুপ নাম্বার বের করতে হবে স্যার। গ্রুপ নাম্বার এস ব্লকের মৌলের ক্ষেত্রে কি বলেছিলাম, এস এ যে ইলেকট্রনটা থাকবে সেটা হবে তার গ্রুপ নাম্বার। কটা ইলেকট্রন আছে স্যার, একটা ইলেকট্রন আছে, তাহলে এটা 1 নং গ্রুপে অবস্থিত। তাহলে কিন্তু আমরা এইভাবে পিরিয়ড নাম্বার ব্লক এবং গ্রুপ নাম্বার বের করতে পারলাম। এটা আমরা এস এর ক্ষেত্রে করলাম, ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছি। চলো নেক্সট পি ব্লকের ক্ষেত্রে চলে আসবো। চলো পি ব্লকের ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো স্যার, পি ব্লকের ক্ষেত্রে আমরা এইভাবে বের করবো যে পি ব্লকের ক্ষেত্রে ব্যাপারটা মনে রাখবে যে পর্যায় কিন্তু বের করা সবার ক্ষেত্রে একই, পর্যায় মানে হচ্ছে সর্বোচ্চ এন এর মানটা যেটা হবে সেটা পর্যায় সংখ্যা। এবার গ্রুপ নাম্বারটা বের করবো। গ্রুপ নাম্বার বের করার ফর্মুলাটা হচ্ছে কি, যে তুমি এইভাবে এটাকে অনেকভাবে করা যেতে পারে, চলো বইয়ের ভাবেই করি। আচ্ছা ঠিক আছে আমি এইভাবে বলি, দেখে কিভাবে করবে যে, আচ্ছা বইয়ের মতো করে করছি, 10 প্লাস এনএস এর ইলেকট্রন প্লাস এন পির ইলেকট্রন, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে সূত্র। কি বললাম যে ওর শেষ এস এ কটা ইলেকট্রন আছে, যেহেতু পি ব্লক মানে কি শেষ ইলেকট্রনটা পিতে ঢুকবে এবং ওদের সাধারণ ইলেকট্রন মানে পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হয় NS2 NP126 হয়, তাই তো। তোমার শেষ এস অরবিটালটিতে ইলেকট্রন সংখ্যা প্লাস হচ্ছে গিয়ে তোমার পিতে ইলেকট্রন সংখ্যা, বা এটাকে আমরা এইভাবেও করতে পারি বা তুমি এটাকে এইভাবে মনে রাখতে পারো। এদের ক্ষেত্রে দেখা যায় কি এস এ সবসময় তোমার হচ্ছে গিয়ে 2টা ইলেকট্রনই থাকবে, তাহলে আলটিমেটলি এখানে যদি 2 বসিয়ে দিই তাহলে কি হবে 12 প্লাস তোমার হচ্ছে পির ইলেকট্রন মানে এনপি শেষ পি নম্বর অরবিটালে ইলেকট্রন সংখ্যা, সেটা হয়ে যাবে তোমার গ্রুপ নাম্বার বের করার পদ্ধতি। তাহলে তুমি এটা দিয়ে মনে রাখতে পারো এস এ সবসময় তো 2টাই থাকে, এদের ক্ষেত্রে NS2 হয়, তো তাহলে এস না আমরা জাস্ট এভাবে করবো কি 12 প্লাস হচ্ছে গিয়ে তার পিতে ইলেকট্রন সংখ্যা, সেটা হয়ে যাবে তার গ্রুপ নাম্বার পি ব্লকের ক্ষেত্রে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? চলো একটা উদাহরণ করে নিই, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো উদাহরণ করে নিই, তাহলে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। ধরো সাপোজ তোমাকে বলা হলো যে সিলিকন এর
এর সিলিকন এর তোমার হচ্ছে গিয়ে পিরিয়ড নাম্বার, ব্লক নম্বর এবং হচ্ছে গিয়ে মানে কোন ব্লকে অবস্থিত এবং গ্রুপ নাম্বার বের করতে বলেছে। চলো বের করো। সিলিকনের অ্যাটমিক নাম্বার কত হয় স্যার? 14। চলো চলো ইলেকট্রন বিন্যাসে চট করে ফেলো। কি হয়? 1s2 2s2 2p6, তারপরে হচ্ছে গিয়ে 3s2 3p2 হয়, তাহলে 10 4 14। ঠিক আছে, এফ মাইনাস করে নিয়েছি। এবার দেখো তাহলে হচ্ছে গিয়ে প্রথমে বলো পিরিয়ড সংখ্যা কত হবে? ম্যাক্সিমাম এন এর মান কত? 3, অর্থাৎ কি পিরিয়ড সংখ্যা হবে হচ্ছে 3 ও 3 নম্বর পর্যায়ে অবস্থিত, 3 নং পর্যায়ে অবস্থিত। নেক্সট ব্লক সংখ্যা স্যার, শেষ ইলেকট্রনটা কোন গ্রুপে ঢুকেছে, মানে কোন অরবিটালে ঢুকেছে? পি অরবিটালে ঢুকেছে, তাই জন্য এটা পি ব্লকের মৌল হবে। ঠিক আছে, এটা হচ্ছে পি ব্লকের মৌল। নেক্সট স্যার, গ্রুপ নাম্বার কিভাবে বের করব? গ্রুপ নাম্বার বের করার জন্য কি বলেছি? হয় আমরা এস, যেহেতু হয় এস এর ইলেকট্রন যদি না কাউন্ট করি, শুধুমাত্র পি তে দেখবো পিতে কটা ইলেকট্রন আছে। পি তে দেখো, ভালো করে দেখো, শেষ পি তে দেখো, পিতে কটা ইলেকট্রন আছে? 2। তাহলে হচ্ছে স্যার তার সঙ্গে 12 যোগ করে দেবো, তাহলে হচ্ছে 12 প্লাস হচ্ছে তার পির ইলেকট্রনটা, তো তাহলে কত হবে? 12 প্লাস পির ইলেকট্রন 2, তাহলে হচ্ছে 14। অর্থাৎ কি এই সিলিকন কত নম্বর, কত নং গ্রুপে অবস্থিত? না 14 নং গ্রুপে অবস্থিত। ক্লিয়ার? ব্যাপারটা বুঝে গেছো? তাহলে ব্যাপারটা একদম পুরো ক্লিয়ার। চলো নেক্সট ডি তে চলে আসবো। ডির ব্যাপারটা কিভাবে করবো? ডির ব্যাপারটা কিভাবে করবো না হচ্ছে গিয়ে ডির ক্ষেত্রে আমরা এইভাবে করবো যে ডির ক্ষেত্রে ব্যাপারটা মনে রাখবে যে একই রকম ভাবে তাহলে ডি ব্লক কাকে বলে? না শেষ ইলেকট্রনের ডি তে ঢুকবে, পর্যায়ে বের করার ফর্মুলা একই। ডির ক্ষেত্রে বের করবো গ্রুপ নাম্বার বের করার ফর্মুলা হচ্ছে কি না, এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হয়? n-1 d ns2। ঠিক আছে, তো এখানে তো হয় 1 থেকে 10টা। তাহলে এদের ক্ষেত্রে আমরা গ্রুপ নাম্বার বের করার ফর্মুলা হচ্ছে কি? গ্রুপ নাম্বার ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার এস এর ইলেকট্রন প্লাস ডি ইলেকট্রন, এটাকে যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে কি তার গ্রুপ নাম্বার আমরা বের করে নিতে পারবো। কি বললাম? এস এর ইলেকট্রনটা প্লাস ডি ইলেকট্রনটা যোগ করে দাও, শেষ অরবিটাল মানে শেষ কক্ষপথে এস এর ইলেকট্রন, তার আগের কক্ষপথে ডি ইলেকট্রন দুটো যদি যোগ করে দিই তাহলে আমরা গ্রুপ নাম্বার বের করে নিতে পারবো। তাহলে চলো অ্যাজ ফর এক্সাম্পল আমরা একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হবে। চলো উদাহরণ নিই। ধরো তোমাকে বলা হলো কোবাল্ট কত নম্বর গ্রুপে অবস্থিত, আমরা জানি না কোবাল্ট কত নম্বর গ্রুপে অবস্থিত, সেটা আমাকে বের করতে হবে। তাহলে চলো কোবাল্টের ক্ষেত্রে কত হয়? কোবাল্ট স্যার কোবাল্ট 27 হয়, তাহলে ইলেকট্রন বিন্যাস করো। কত হবে? 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6, তারপরে হচ্ছে 3d তে আসে, তাহলে 4s2 তে আগে ঢুকে, তারপরে 3d তে 7টা ঢুকে, তাই তো? এটা হচ্ছে তার হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে এর ক্ষেত্রে তাহলে প্রথমে আমাকে কি বের করতে হবে? পিরিয়ড সংখ্যা বের করব, তারপরে ব্লক বের করব, তারপরে গ্রুপ বের করব। পিরিয়ড হলো প্রথমে পিরিয়ড কোন পর্যায়ে? সর্বোচ্চ এন এর মান, সর্বোচ্চ এন কত আছে স্যার? 4 আছে, তাহলে এখানে পিরিয়ড সংখ্যা হয়ে গেল 4 ও 4 নম্বর পর্যায়ে অবস্থিত। কোন ব্লকে অবস্থিত? শেষ ইলেকট্রনটা কোথায় ঢুকেছে? যেহেতু ডি অরবিটালটা এখনো ফাঁকা পড়ে আছে, তাহলে শেষ ইলেকট্রনগুলো ডি তেই ঢুকেছে, কারণ এস তো পরিপূর্ণ, এস ডি তে ঢুকছে এটা, তাহলে হচ্ছে কোন ব্লকের মৌল? ওটা ডি ব্লকের মৌল। ঠিক আছে, নেক্সট স্যার গ্রুপ নাম্বার কিভাবে বের করবো? গ্রুপ নাম্বার বের করলাম আমরা কি? শেষ কক্ষপথে এস এর ইলেকট্রন সংখ্যা, এস এ কটা আছে? 2টা, তোমার ডি তে তার আগে কক্ষপথে ডি তে কটা ইলেকট্রন আছে? 7টা, অর্থাৎ কি 7 যোগ করে দেবো, তাহলে টোটাল কত হলো? না 9, অর্থাৎ কি তোমার কোবাল্ট তোমার কোন গ্রুপে অবস্থিত? না 9 নং গ্রুপে অবস্থিত। ব্যাপারটা বুঝে গেছি কিভাবে বের করবো গ্রুপ নাম্বার, বুঝে গেছি। চলো নেক্সট স্যার নেক্সট আমরা চলে আসবো যে তোমার এফ এর ক্ষেত্রে কিভাবে বের করবো। দেখো এফ এর ক্ষেত্রে গ্রুপ চেঞ্জ হয় না, কেননা আমরা জানি যে এফ কি না, এফ এর ক্ষেত্রে গ্রুপ নাম্বারটা ফিক্সড, কেননা ওরা 3 নং গ্রুপেই অবস্থিত। তাহলে ওদের ক্ষেত্রে তাহলে যেটা স্যার বুঝবো কি করে যে ওটা এফ এর মৌল না কি মৌল? তো তাহলে তোমাকে অবশ্যই তোমাকে কি হবে না সেটা আমরা এটা মনে রাখতে পারি, বা তোমাকে এফ এর যখন তোমাকে যদি পরীক্ষায় আসে তাহলে অবশ্যই তাদের ইলেকট্রন বিন্যাসটা দেওয়া থাকবে, শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই দেওয়া থাকবে। ঠিক আছে, তো তাহলে চলো এস ফর এক্সাম্পল তোমাকে যদি বলে দেয় আর কি, যে যদি এরকম বলে দেয় যদি এফ থাকে তাহলে তুমি বুঝেই যাবে। সাপোজ তোমার ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে যে 4f7, তারপরে দেওয়া আছে 5d1, তারপরে দেওয়া আছে তোমার 6s2, এটা তোমার ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে। এবার বলা হলো যে এ কত নং গ্রুপে অবস্থিত, তাহলে কি করবে স্যার? এগুলো কি যোগটা করবে নাকি? কোনো যোগটা করা যায়? তুমি এফ দেখতে পাচ্ছ, তার মানে কি এফ অরবিটাল দেখতে পাচ্ছ, তার মানে এটা এফ ব্লক মৌল, তার মানে কি এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এ 3 নং গ্রুপে অবস্থিত, কারণ এফ ব্লকের মৌলগুলো 3 নং গ্রুপে অবস্থিত। এবার স্যার পিরিয়ড মানে পর্যায় সংখ্যাটা তো বের করতে হবে। পর্যায় সংখ্যাটা বের করার তো সিম্পল ওই একটাই কথা বললাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম এন এর মানটা দেখো। ম্যাক্সিমাম এন কত আছে স্যার? 6 আছে, তাহলে এটা 6 নম্বর পর্যায়ে অবস্থিত। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার এফ ব্লকের ক্ষেত্রে বের করার পদ্ধতি। তাহলে এখান থেকে কি বলা হলো না, এর ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় তোমার পিরিয়ড, তারপর তোমার গ্রুপ, এবং যদি বলা হয় যে ব্লক নাম্বারটা
6 নম্বর পর্যায়ে ম্যাক্সিমাম। তাহলে ব্লক কোন ব্লকের অবস্থা স্যার কিভাবে বুঝবো? যখনই তুমি দেখবে যে এফ অরবিটালটা অপূর্ণ আছে, ঠিক আছে, ডি ব্লকের ক্ষেত্রে কিন্তু কখনো তোমার এফ অরবিটাল অপূর্ণ থাকে না। যখনই দেখবে যে এফ এর 14টা থাকার কথা ছিল কিন্তু এফ এ তোমার 14টার কম আছে, তার মানে তুমি বুঝিয়ে যাবে সেটা এফ ব্লকের মৌল, অর্থাৎ কি সেখান থেকে তুমি বলবে যে সেটা এফ ব্লকের মৌল, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ নাম্বার যখনই তুমি দেখতে পাচ্ছ যে এটা এফ ব্লকের মৌল, তার মানে সেটা 3 নম্বর, চোখ বন্ধ করে 3 নম্বর গ্রুপে অবস্থিত হবে। তাহলে আমরা শিখে গেলাম যে কোনো একটা পিরিয়ড মানে কোনো একটা এলিমেন্টকে পিরিয়ড টেবিলে সে কোন গ্রুপ কোন পর্যায়ে অবস্থিত সেটা কিন্তু আমরা এখন তার ইলেকট্রন বিন্যাস দেখেই বলে দিতে পারবো যে সেটা কোথায় কোন গ্রুপে অবস্থিত থাকবে। তার জন্য ইলেকট্রন বিন্যাস চট করে পড়ে নেবো, তাহলে আমার হয়ে যাবে সে কোন গ্রুপ কোন পর্যায়ে আছে। তাহলে চলো কয়েকটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এক্ষুনি করবে বসে বসে, ভিডিওটা পজ করে নিয়ে তোমরা দেখবে, করে নিয়ে করে তারপরে হচ্ছে অ্যান্সারটা মিলিয়ে নেবে, ঠিক আছে। চট করে আমরা করে নিই, চলো কয়েকটা। ধরো তোমার এখানে একটা দেওয়া আছে যে বলা হলো যে 31 নম্বর মৌলটা তোমার কোথায় অবস্থিত, 31 কে হয় 31 অ্যালুমিনিয়াম গ্যালিয়াম, অর্থাৎ কি এটা গ্যালিয়াম, ঠিক আছে, গ্যালিয়াম। আচ্ছা, গ্যালিয়াম কোন গ্রুপে আছে সেটা বের করবো। আচ্ছা, তারপরে ধরো তোমাকে বলা হলো হচ্ছে গিয়ে তুমি S2 এটা আছে। তো এই যে চারটা দেওয়া আছে এগুলো তোমরা নিজেরা করো, এখন পারবে কিন্তু, ঠিক আছে। ভিডিওটা পজ করো, করো নিজে নিজে। তাহলে চলো আমরা দেখে নিই। তাহলে এটা গ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। গ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো স্যার, চলো করি। 1s2 2s2 2p6 3s2 3p 3p6 কটা হলো, 10 6 16টা হলো, 10 6 16। তারপরে হচ্ছে কি 3d আসবে, তারপরে হচ্ছে কি 4p আসবে, 4p তে কটা থাকবে একটা, তাহলে কত হচ্ছে স্যার তার গ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাস, তাহলে স্যার এটা হবে এখানে 10, তারপরে এখানে হচ্ছে কি তোমার 30 31, তাহলে এটা ইলেকট্রন বিন্যাস। তাহলে এর ক্ষেত্রে আমাদের কি বের করতে বলেছে না পি, তারপর হচ্ছে কি ব্লক নম্বরটা বের করবে, পি বি আর জি গ্রুপ নম্বরটা বের করবে, ঠিক আছে। তো তাহলে চলো করো, প্রথমে হচ্ছে কি কত নম্বর পিরিয়ডে আছে কি করে বুঝবো, ম্যাক্সিমাম এটা বের করো। ম্যাক্সিমাম কত হচ্ছে 4, অর্থাৎ কি 4 নম্বর ও পিরিয়ডে অবস্থিত, 4 নম্বর পিরিয়ডে অবস্থিত। নেক্সট আর কোন ব্লকের এলিমেন্ট, শেষ ইলেকট্রনটা পি তে ঢুকেছে, তার জন্য পি ব্লকের এলিমেন্ট, তাহলে এটা হচ্ছে পি ব্লকের এলিমেন্ট। নেক্সট আর কি গ্রুপ নাম্বার কিভাবে বের করবো, পি ব্লকের ক্ষেত্রে পির ইলেকট্রন প্লাস 12, পির ইলেকট্রন প্লাস 12, তাহলে পি তে একটা ইলেকট্রন, তাহলে 12 প্লাস হচ্ছে কি 1 হলে হচ্ছে কি 13 নম্বর গ্রুপে অবস্থিত হবো, ঠিক আছে। তাহলে এটা বের করে নিতে পারলাম। আচ্ছা, এটা চলো 2 নম্বরটা করো। 2 নম্বরের ক্ষেত্রে এটা কোন ব্লকের এলিমেন্ট স্যার, পি তে ইলেকট্রন ঢুকেছে, তাহলে এটা পি ব্লকেরই এলিমেন্ট। তো তাহলে এটা পি ব্লকের এলিমেন্ট, পর্যায় কত হবে 5, ম্যাক্সিমাম 5, তাহলে 5 নম্বর পর্যায়ে অবস্থিত। তো তাহলে কি হবে স্যার করো, এটা 5 নম্বর পর্যায়ে অবস্থিত, ব্লক কি হবে, আর গ্রুপ নম্বর কি 12 প্লাস 3 মানে 15, অর্থাৎ কি 15 নম্বর গ্রুপে অবস্থিত, ঠিক আছে। নেক্সট স্যার এখানে চলে আসি 6s, তাহলে এটা কোন ব্লকের এলিমেন্ট, এস ব্লক, যেহেতু শেষ ইলেকট্রনটা এসে আছে, তাহলে এস ব্লকের এলিমেন্ট, পর্যায় কত হবে 6, আর হচ্ছে গিয়ে গ্রুপ হবে কত 2, এস এর ইলেকট্রন মানে হচ্ছে দুটো আছে, 2 নং পর্যায়ে 2 নং গ্রুপের 6 নং পর্যায়ে অবস্থিত। নেক্সট স্যার এফ এর ক্ষেত্রে কি হবে স্যার, এটা এফ এর ক্ষেত্রে কি বলেছিলাম যে যখনই এফ অরবিটাল দেখতে পাবে, মানে ডি দেখো এফটা অপূর্ণ আছে, তার মানে এফ দেখতে পাচ্ছ, তার মানে কি এটা চোখ বন্ধ করে কি করবে না এটা বলবে তুমি হচ্ছে গিয়ে 3 নম্বর গ্রুপে অবস্থিত আছে, এবং এফ ব্লকের মৌল, যেহেতু এফটা হচ্ছে গিয়ে অসম্পূর্ণ আছে, আর ম্যাক্সিমাম এন এর মান কত 7, অর্থাৎ কি 7 নম্বর পর্যায়ে অবস্থিত। তাহলে প্রত্যেকটা আমরা বের করতে পারছি কিন্তু। তাহলে চলো এবার তাহলে আমরা বুঝে গেলাম যে কোন একটা গ্রুপে কিভাবে বের করতে হবে, যে কোন গ্রুপে অবস্থান করছে সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে চলো নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে গিয়ে ইউরেনিয়ামের পরের এলিমেন্ট গুলোর, অর্থাৎ কি 100-র বেশি পরমাণু ক্রমাঙ্ক হলে তার আইইউপিএসি পদ্ধতিতে আমরা নামকরণ কিভাবে করব সেটা আমরা শিখবো এখন, ঠিক আছে। তো তাহলে দেখো কিভাবে করবো আমরা। তো তার জন্য আমাদেরকে কিছু নিউমেরিক্যাল রুট মুখস্থ রাখতে হবে, তার জন্য আমাদের কিছু নিউমেরিক্যাল রুট মুখস্থ করে নিতে হবে, তাহলে কিন্তু আমরা করতে পারবো। একদম সহজ সিম্পল কিছু নেই। তাহলে চলো রুট গুলো প্রথমে আমরা মুখস্থ করে নিই। আমরা কি করবো 100-র বেশি, 101 থেকে শুরু করে পরবর্তী মৌলগুলোকে আমরা এইভাবে এই পদ্ধতিতে করবো। তো তার জন্য কোথাও আমার 101 মানে কি এই সংখ্যাগুলো আমাদের একটু ওই কোন সংখ্যার জন্য কোন রুট ব্যবহার করা হয় সেটা আমাদের একটু মনে রাখতে হবে। না তোমার যদি কোথাও শূন্য থাকে তো তাহলে আমরা কি করবো, শূন্যর জন্য আমরা ইউজ করবো হচ্ছে কি না, শূন্যর জন্য আমরা ইউজ করবো হচ্ছে নীল, ঠিক আছে, নীল ইউজ করবো, এবং এটাকে সংকেত হিসেবে সেটা আমরা ইউজ করবো হচ্ছে এন, সংকেত হিসেবে সেটাকে আমরা এন ইউজ করবো, ঠিক আছে। তাহলে 0-র জন্য নীল। আচ্ছা 1 যদি থাকে তাহলে সেটার জন্য আমরা ইউজ করবো আন, ইউএন, এটা ইউজ করবো হচ্ছে ইউ, ঠিক আছে। নেক্সট যদি 2 থাকে তাহলে তার জন্য ইউজ করবো হচ্ছে বাই, ঠিক আছে, বাই। তাহলে বাইয়ের সেটাকে আমরা শর্টকাটে লিখবো হচ্ছে বি। যদি 3 থাকে তাহলে সেটাকে আমরা ইউজ করবো কি বলো, ট্রাই, ট্রাই এর জন্য লিখবো শর্টকাটে টি।
তাহলে এখন যদি 4 থাকে তাহলে সেটা লিখবো 4 থাকলে কোয়াড ইউজ করব, QUAD কোয়াড। কোয়াডটাকে আমরা শর্টকাটে হচ্ছে কিউ দিয়ে প্রকাশ করব। একই রকম ভাবে যদি 5 থাকে তাহলে তার জন্য কি ইউজ করব স্যার? 5 এর জন্য আমরা ইউজ করব হচ্ছে পেন্ট। পেন্টটাকে শর্টকাটে পি দিয়ে প্রকাশ করব। এবং যদি 6 থাকে তাহলে তার জন্য ইউজ করব কি? হেক্স। হেক্স থাকলে সেটাকে শর্টকাটে এইচ দিয়ে প্রকাশ করব। একই রকম যদি 7 থাকে তাহলে তার জন্য হচ্ছে কি হেপ না, কিন্তু এটার জন্য ইউজ করব হচ্ছে কি সেপ্ট। 7 এর জন্য হচ্ছে কি ACPT সেপ্ট ইউজ করব, এটাকে শর্টকাটে এস দিয়ে প্রকাশ করব। যদি 8 থাকে তার জন্য OCT অক্ট, অক্টকে শর্টকাটে ও দিয়ে প্রকাশ করব। একই রকম যদি 9 থাকে তাহলে তার জন্য ইউজ করব ইন, ইনটাকে আমরা শর্টকাটে হচ্ছে কি ই দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তো তাহলে এগুলো হচ্ছে কি জাস্ট এই যে এখানে আমি 10টা আমি লিখেছি, তার যে 10টা রুট লিখেছি, এই 10টা রুট মুখস্থ করে নাও। এক্ষুনি মুখস্থ হয়ে গেছে সম্ভবত। জিরোর জন্য কি ইউজ করবো বলো? জিরোর জন্য ইউজ করব হচ্ছে গিয়ে আন ইউজ করব, সরি জিরোর জন্য ইউজ করব নীল। ঠিক আছে, তারপরে 1 এর জন্য ইউজ করব আন, 2 এর জন্য বাই, 3 এর জন্য ট্রাই, 4 এর জন্য কোয়াড, 5 এর জন্য পেন্ট, 6 এর জন্য হেক্স, 7 এর জন্য শেপ্ট, 8 এর জন্য অক্ট, 9 এর জন্য ইন। মুখস্থ হয়ে গেছে। তাহলে চলো এবার হচ্ছে গিয়ে প্রসেসটা একটু শিখে নিই। প্রসেসটা কিরকম হবে? প্রসেসটা জাস্ট এখানে কিছু তেমন কোনো নিয়ম নেই, জাস্ট ওগুলোকে পরপর লিখে দিয়ে, মানে ধরে নাও সাপোজ আমার যদি নাও বললো যে 101 এই যে এলিমেন্টটা আছে তার IUPAC পদ্ধতিতে নামকরণ কি হবে সেটা করো। এবার একের জন্য স্যার আমাদের কি ইউজ করব? আন ইউজ করব। তাহলে প্রথমে লিখো আন, ঠিক আছে, তারপরে প্লাস, তারপরে প্রথমে কি লিখবো? জিরোর জন্য আমরা কি ইউজ করি স্যার? নীল ইউজ করি, জিরোর জন্য নীল লিখে দাও। ঠিক আছে, আবার কি আছে? একের জন্য কি ইউজ করব? আন ইউজ করব। এবং যখন সবগুলো লেখা হয়ে গেল, সবার শেষে আমরা ইয়াম কথাটা যুক্ত করে দেবো। সবার শেষে কি যুক্ত করব? না IUM, ইয়াম কথাটা ইউজ করব। ঠিক আছে, তো তাহলে একসঙ্গে যদি লিখে দিই তাহলে কি নাম হবে? তাহলে হয়ে যাবে আন নীল নীলু নিয়াম। তাহলে এটা কি হয়ে যাবে? আন নীলু নিয়াম। এটা হচ্ছে গিয়ে 101 এই মৌলটির IUPAC পদ্ধতিতে নাম। একদম সহজ, কোনো ঝামেলা নেই। কিন্তু এখানে জাস্ট একটা কথা বলে দিই যে তোমার পরপর দুটা হচ্ছে গিয়ে আই থাকবে না, বা পরপর তিনটা এন থাকবে না। ব্যাপারটা কিরকম? ধরো কোথাও বাই চলে আসে, মানে নিয়াম, এই যে ইয়াম কথাটা আসে তার আগে যদি কোথাও বাই চলে আসে, অ্যাজ ফর এক্সাম্পল ধরে নাও 102টা করার সময় বুঝতে পারবো। ধরে নাও 102 এর যদি নামকরণ করতে হয় তাহলে কি করবো? তাহলে এখানে 102 এর জন্য এখানে লাস্টে কি ইউজ করবো স্যার? এখানে যে বাই কথাটা ইউজ করতে হবে। এবার দেখো পরপর দুটো আই চলে আসে, ইয়াম এখানে বলা হলো, IUPAC বলা হলো কি যে যখন বাইয়ের পরে যদি ইয়াম আসে বা ট্রাইয়ের পরে যদি ইয়াম আসে, মানে পরপর যদি দুটো আই চলে আসে পাশাপাশি, তাহলে সেটা কখনো লেখা যাবে না, মানে একটা আই কে বাদ দিয়ে দেবো। তখন কি হবে? এখানে জাস্ট আমরা লিখবো নিউনিয়াম, আন হচ্ছে গিয়ে নীল, এই জায়গাটা আমরা লিখে দেবো বিয়াম। তাহলে হচ্ছে গিয়ে নীল বিয়াম, এটা হয়ে যাবে কি তোমার ওই 102 এর নামটা। ঠিক আছে, তাহলে বাই বা ট্রাই এর পরে ইয়াম আসলে একটা আই বাদ দিয়ে দেবো। এটা হয়ে গেল। আরেকটা জিনিস মনে রাখবে যে যদি নীলের সামনে যদি ইন চলে আসে, তাহলে ধরো নাও সাপোজ তোমার নীল মানে হচ্ছে কি তোমার NIL নীল, তার আগে যদি ইন চলে আসে, এটা সাধারণত ওরকম এখনো হয়নি, তো যদি নীল চলে আসে পরপর তিনটা এন হয়ে যাচ্ছে, মানে একটা এন কে কম করে লিখবো। ঠিক আছে, এটা জাস্ট তোমার প্রয়োজন পড়বে না, কিন্তু এটা তাও মনে রাখো। তো তাহলে এখান থেকে আমরা জাস্ট প্রসেসটা শিখে গেছি যে কোন তোমার নিউমেরিক্যাল জন্য কোন রুট ইউজ করতে হবে সেটা। আর এটাকে যদি শর্টকাটে লিখতে হয় স্যার, এই যে এটাকে একসঙ্গে যদি আমরা শর্টকাটে লিখি তাহলে কিভাবে লিখবো? এই শর্ট প্রসেস গুলো লিখবো। প্রথমে এটা জাস্ট বড় হাতে লিখবো। তো তাহলে এই যে এটা কি আছে 102 এলিমেন্টকে আমরা শর্টকাটে কিভাবে প্রকাশ করবো? সংকেত কি হবে? এই সংকেত প্রথমে আন এর জন্য আমরা ইউ ইউজ করবো, প্রথমটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। আনের জন্য ইউ ইউজ করলাম, নীলের জন্য এন ইউজ করবো, আর বাইয়ের জন্য বি ইউজ করবো। তাহলে এই যে UNB এটা হচ্ছে কি তার সাধারণ সংকেত আমরা বের করে নিতে পারলাম। তাহলে 101 মানে 1 থেকে আমরা পরপর এলিমেন্ট গুলোকে পরপর কিন্তু আমরা এইভাবে এখন নামকরণ করতে পারবো, বা তার সংকেতও লিখতে পারবো। তো তার জন্য জাস্ট এটুকু মুখস্থ করে নাও। পুরো প্রসেস শিখে গেছি। আর একটা জিনিস মনে রাখবে যে যখন তোমার হচ্ছে গিয়ে ইয়ামের আগে যখনই তোমার হচ্ছে গিয়ে তোমার বাই বা ট্রাই চলে আসবে, অর্থাৎ কি পরপর দুটো আই চলে আসছে, তার মানে তখন কিন্তু একটা আইকে বাদ দিয়ে লিখবো। ঠিক আছে, আর একটা জিনিস আছে কি যে তোমার যখন তোমার হচ্ছে গিয়ে ওই নীল এর আগে যখন ইন চলে আসবে, মানে পরপর তিনটা এন চলে আসছে, তখন একটা এন কে বাদ দিয়ে লিখতে হবে। জাস্ট এটুকু জাস্ট মনে রাখো, তাহলেই তোমার হচ্ছে গিয়ে পুরো এগুলো প্রত্যেকটা করতে পারবে। ঠিক আছে,
তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তাহলে আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখলাম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি তোমার ল্যান্থনাইট সংকোচন কাকে বলে। তারপরে আমরা শিখলাম কি, এখান থেকে আমরা শিখে গেলাম যে কিভাবে কোনো একটা এলিমেন্টে গ্রুপ নাম্বার, পিরিয়ড নাম্বার বা ব্লক নাম্বার আমরা বের করতে পারবো, কোন ব্লকটা বস্তু সেটা বের করতে পারবো, সেটা প্রসেসটা শিখলাম। তারপরে হচ্ছে কি আমরা 100-র বেশি অর্থাৎ কি তোমার ট্রান্স ইউরেনিক এলিমেন্ট গুলোর কিভাবে আইইউপিএসসি পদ্ধতিতে নামকরণ করতে হবে বা তার সংকেত লিখতে হবে সেটা আমরা শিখে গেছি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা ওই পর্যায়ক্রমে পুনরাবৃত্তির যে বিভিন্ন রকম রাসায়নিক এবং ভৌত ধর্মগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাস থেকে আলোচনা করতে থাকবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।